ষষ্ঠ শ্রেণী পড়ুয়া একজন মেয়ের বাড়ি বরিশাল। তার মায়ের ক্যান্সার ধরা পড়লো, চিকিৎসার জন্য ঢাকা গেল, এরপরে নিখোঁজ হয়ে গেল। তার পরবর্তীতে জানা গেল সে অ্যাকচুয়ালি নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে একটা ছেলের সাথে চলে যায়। সেই ছেলের বাড়ি আবার কই? সেই ছেলের বয়স 20+, নওগাঁ। কোথায় বরিশাল, কোথায় নওগাঁ, আবার মেয়ের বয়সও বেশি না। এই নিয়ে যখন আবার তাকে মেয়েটাকে জানা গেল যে একটা ছেলের সাথে এরকম চলে গেছে, যে যখন মেয়েটার খোঁজ পাওয়া যাচ্ছিল না, ফেসবুক বাসিন্দাদের একটা কনসার্নের বিষয় ছিল নর্মাল এটা। তো এই কনসার্নের পর যখন দেখা গেল যে সে একটা ছেলের সাথে চলে গেছে, তার মা ক্যান্সার পেশেন্ট, তাকে এরকম ফেলে চলে গেছে, তখন সবাই গালিগালাজ করা শুরু করলো, যে মেয়েটাকে দোষ দেওয়া শুরু করলো, তারপর সেই ছেলেটাকে গালিগালাজ করা শুরু করলো। আসলে এখানে সমস্যাটা কোথায়? এখানে দোষটা আসলে কার? বা এখানে আরও মনে হয় যে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখানে আরও গভীর কনসার্নিং ইস্যু আছে। এই একটা ঘটনা আমাদের চিন্তা ভাবনার দুয়ারে মনে একটা ধাক্কা দিল যে না, আমাদের এই ইস্যু নিয়ে আরও ভাবা দরকার। এটা এরকম ইস্যু শুরু হলো, কিংবা এর আফটার ইফেক্টগুলো আরও অনেক কিছু হতে পারে, বা এরকম আরও অনেকগুলো প্যারালালি এরকম আরও অনেক ইভেন্ট চলতেছে, আমরা আসলে ওইভাবে বুঝতেছি না বা কনসার্নিং না। তো আজকের ভিডিওটা এটা নিয়ে যে এই দোষটা কার আসলে পুরো সিস্টেমের মধ্যে, মানে যে ঘটনাটা ঘটলো এই সিস্টেমের মধ্যে দোষটা কার, আর আমাদের কনসার্নিং ইস্যুগুলো আসলে এখানে কী কী। তো চলুন শুরু করা যাক বিস্তারিত। আমরা মেয়েটার নামও উচ্চারণ করব না, আমরা মেয়েটার কোনো রকমের ছবিও ভিজুয়ালাইজ করব না, শুধু মেয়েটা না ছেলেটারও। এখন কথা হচ্ছে যে মেয়েটাকে যখন জিজ্ঞেস করলো যে মানে তুমি এরকম কেন চলে যাচ্ছ, সে বলতেছে আমার বাসায় ভালো লাগতেছিল না। অনেকে বলছে আরে ভালো লাগতেছিল না, আমি ওই বয়সে থাকলে আমার বাবা আমাকে পিটে বলতে ভালো লাগতেছে না, তো মানে শাসনের একটা তরিকা আর কি। দেখেন, এই ভালো না লাগার গুরুত্ব দিতে হবে। আমাদের মানে যে জেনারেশনই হন, দেখবেন যে আপনার বাবা মার একটা কথা বলে যে আরে তোমার বয়সে থাকতে আমরা এই করছি সেই করছি, আর তোমরা এখন এরকম করো। তখন বলছে আরে তোমাদের জেনারেশন আলাদা, আমাদের জেনারেশন আলাদা। স্বাভাবিক এটা, যে বাবা মার জেনারেশন যখন বাবা মা তুলনা দিতে চায়, তখন আমরা বলি এটা তুলনা দেওয়ার মতো হলো, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এক্সাক্ট বিষয়টা আমরা বুঝতেছি না, যারা আমরা কথা বলতেছি ফেসবুকে এটা নিয়ে, যে মেয়েকে গালিগালাজ করতেছি, বলতেছি আরে ও এরকম করছে, কিন্তু তখন আমরা বুঝতেছি না যে এই মেয়ের জেনারেশনটা আর আমরা যারা কথা বলতেছি আমাদের জেনারেশনটা আলাদা। তার চিন্তা ভাবনা, তার থট প্রসেস, সে তার লাইফ কিভাবে যাচ্ছে, এটা তো আগে বুঝতে হবে আমাদের। তারপরে না আমরা বুঝতে পারবো যে তার ভালো লাগার আসলে ভালো না লাগার মূল্য আছে কিনা। পরিবারের মা অসুস্থ, ক্যান্সার পেশেন্ট, পরিবারের আর সব কিছু ঠিকঠাকভাবে কাজ করবে না, এটা খুবই নর্মাল। সেখানে একটা ক্লাস 6 পড়ুয়া একটা মেয়ের ভালো না লাগার কিন্তু এখানে বেশ একটা গুরুত্বপূর্ণ ঘটনা। বাবা ও মাকে নিয়ে ব্যস্ত, তো এই যে মেয়েটার ভালো লাগতেছে না, মানে এই ফ্যামিলির যে বিভিন্ন কনসার্নিং ইস্যু এটা সহ আর কি ভালো লাগতেছে না, তাহলে তার ভালো না লাগার আগে কি হইতো, যে আমাদের জেনারেশনে ধরেন যে আমরা ওই এজে থাকলে একটা ঝাড়ি দিত যে হ্যাঁ ভালো লাগতেছে না এটা, বা আমি কি করতাম রুমের মধ্যে বসে থাকতাম, বা মানে এরকম আমার অল্টারনেটিভ ওয়ে খুব কম, আমি মাঠে হয়তো খেলতে চাইতাম। কিন্তু এখনকার অল্টারনেটিভ ওয়েগুলো চিন্তা করেন, আমার হাতে একটা ফোন আছে, মানে আমার এক্সেস ভয়াবহ রকমের, মানে ব্যাপক আর কি। এখন আমার কী অ্যাক্সেস থাকতে পারে? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, টিকটক। এই মেয়ের ক্ষেত্রে কিন্তু টিকটকটা ছিল, যে ওই ছেলের সাথে তার পরিচয় হয়েছিল টিকটকের মাধ্যমে। এখন এগুলো তো মানে ইনফিনিটি স্ক্রলিং একটা জিনিস, যে আপনি ফেসবুকে যত স্ক্রল করতে থাকেন ফেসবুকের কিছু শেষ হবে না, আপনার নতুন নতুন কিছু থেকে আপনি ডোপামিন নিঃসরণ করতে থাকবে, আপনি এখানে অ্যাডিক্টেড হয়ে থাকবেন। ফেসবুক বলেন, ইনস্টা বলেন, টিকটক বলেন, এগুলো তো সবগুলো এরকমই। তো ওই এজের জন্য এই টিকটক চালানো বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেটা কতখানি পারফেক্ট, বা আমাদের যে আর্থসামাজিক ব্যবস্থা আমাদের দেশের, আমাদের সমাজের, তার সাথে এটা কতখানি যায়। বা এই যে একটা মেয়ের, একটা ছেলের ওই বয়স্ক, তার যে ভালো লাগতেছে না, ভালো না লাগাও, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা বর্তমানে। কিছুই ভালো লাগে না, সোশ্যাল মিডিয়া চালাতে যেতে অ্যাডিক্টেড, সেটাও ভালো লাগে না, কি করব না করব কোনো কিছুতে মন বসে না। এগুলো নিয়ে কিন্তু অনেক সিরিয়াস গবেষণা প্রয়োজন। একটা সিলেক্টিভ এজের কথা বলেন, কারণ আমাদের জেনারেশন, আমরা যখন স্কুল কলেজে পড়ছি তখন আমাদের সাথে এটা খুব একটা মানে হয়নি, যে একটা বাবা মা একটা ঝাড়ি দিয়েছে আমি চুপচাপ বসে পড়ছি, বা বাইরে খেলতে গেছি, বা ঘরে বসে কান্না করছি, এই টাইপের আমাদের জেনারেশনগুলো ছিল। কিন্তু তাদের জেনারেশনের তো এই যে অল্টারনেটিভ বিভিন্ন ওয়ে আছে, এই যেমন ধরেন সাইকোলজির স্টুডেন্ট যারা আছে, তারা তো তাদের দিয়ে তো এরকম অনেক ভালো ভালো গবেষণা করা যায়। সাইকোলজির একটা স্টুডেন্ট অনার্সে পড়তেছে, একটা ভার্সিটিতে পড়তেছে, তাকে থিসিস করতে হবে মাস্ট, সে কোনো রকম একটা থিসিস করে দিল। সে যে স্যাম্পল নিছে সেটা ঠিক ঠিকানা নাই, অথবা সে কোশ্চেনিয়ার যে রেডি করছে বা গুগল থেকে কপি করছে, সেটাও যে সবাইকে যে জিজ্ঞেস করছে তাও হয় না। মানে এখানে আরও বাজেট বাড়ানো দরকার। এই সাইকোলজিক্যাল ইস্যু কিন্তু এটা অনেক বড় একটা ইস্যু, আরও বাজেট বাড়ানো দরকার, এটা নিয়ে প্রপার গবেষণা হওয়া দরকার, যে তার মনস্তত্ত্ব কী,
তার কেন ভালো লাগতেছে না, তার ভালো লাগার জন্য কী কী করা যায়, বা এরকম একটা গভর্নমেন্টের একটা নীতিমালাই করা যায় যে কোন এজের জন্য বা কোন এজ হইলে, এটা বিভিন্ন দেশে আছেও যে আমি ওই সোশ্যাল মিডিয়া তাকে ইউজ করতে দিব না, যে আপনি আন্ডার 16 আপনি টিকটক ইউজ করতে পারবেন না। বা মানে এটা আমি জাস্ট একটা নাম্বার বললাম, আমাদের সোশিও ইকোনমিক অবস্থা থেকে আমাদের জন্য কি প্রযোজ্য সেটা ওই গবেষণার মাধ্যমে জানবো। আমি তো এইভাবে জাস্ট একটা ভিডিওতে এভাবে বলতে পারি না। তো এখানে আরও অনেক সিরিয়াস গবেষণার বিষয় আছে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে প্যারেন্টিং। প্যারেন্টিং শুরু হয় কি, যে যার প্রথম সন্তান থাকে, একদম তো এটা কি বলে গিনিপিগের মতো ইউজ হয় প্রথম সন্তানটা, যে বাবা মার কোনো অভিজ্ঞতাই থাকে না, শোনার কথা এই করা, মানে ঠেকে ঠেকে শিখতে শিখতে প্যারেন্টিং শিখতে। এই উন্নত বিশ্বে কিন্তু এই প্যারেন্টিংয়ের জন্য আপনাকে বাধ্যতামূলক কোর্স করতে হবে, যে আপনি গভর্নমেন্টে আপনাকে ফ্রিতেই করাবে, যে আপনি শেখেন প্যারেন্টিংটা কি, আপনি বাচ্চা নেওয়ার আগে শেখেন প্যারেন্টিং বিষয়টা কি, কীভাবে প্যারেন্টিং করতে হয়। প্যারেন্টিং তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বাচ্চা মানুষ করবেন কীভাবে না জানতে, আপনি না জানলে আপনি ঠেকে ঠেকে শিখে বাচ্চা মানুষ করবেন, যে তার কি দরকার, বা মানে মোটামুটি এই প্যারেন্টিং বিষয়টা বাংলাদেশে তো এটা গুরুত্বই পায় না, যে এটা তো কোর্স টোর্স কিছু বলতে, আমি মানে ভিডিও বানানোর আগে খুঁজলাম যে বাংলাদেশে আসলে গভর্নমেন্টের এরকম তেমন কোনো উদ্যোগ দেখি না যে প্যারেন্টিং নিয়ে, যে এটা নিয়ে সোশ্যাল কনসার্ন তেমন একটা নাই বলতে গেলে। তো প্যারেন্টিং নিয়ে আবার বাংলাদেশে ইন্টারেস্টিং একটা অ্যাপের খোঁজ পাইলাম, অ্যাপটার নাম হচ্ছে টুগুমুগু। তো এই অ্যাপে দেখি যে যারা এই উদ্যোগটা ছিল, যে এটা দারুণ একটা উদ্যোগ, যে প্রমোশন করতেছি আমি, এটা কোনো স্পন্সার প্রমোশন না, আমার দেখে ভালো লাগছে, আমি বিভিন্ন রিভিউ উপরে আমার মনে হয়েছে যে এটা ভালো, সেই হিসাবে আমি বলতেছি। সেখানে তারা প্যারেন্টিং গাইড করতেছে, যে আপনাকে ওটা মানতে হবে সেটা তো ভিন্ন বিষয়, মানে সেটা তো না, আপনি যখন মানে প্যারেন্টিংয়ের একটা উপযুক্ত টাইমে আসেন, তার মানে আপনার নিজের ভাবারও অ্যাবিলিটি আছে, আপনি সেখান থেকে শেখেন, আপনি সেখানে মানে ভালো মন্দ জাজ করেন। তো এই প্যারেন্টিং বিষয়গুলো এরকম হওয়া উচিত, যে আপনি একটা জার্নির মধ্যে আগে যান যে প্যারেন্টিং জিনিসটা কি, এটা আগে শেখেন, তারপর আপনি প্যারেন্টিং শুরু করেন বা সেই অবস্থানে আপনি যান। এই প্যারেন্টিং বাংলাদেশে বেশিরভাগ প্যারেন্টিংই ঠিকঠাক নাই, যে জাস্ট একটা শাসন করলাম, 2-4টা চত্থাপ্পর দিয়ে দিলাম, এটাই হচ্ছে প্যারেন্টিং, এটাই হচ্ছে শাসন। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় না, এই ধ্যান ধারণাটা পরিবর্তন জরুরি। আর বর্তমান যে জেনারেশন আছে তাদের তো এই বিশেষ করে ইন্টারনেট ইউজেসের ক্ষেত্রে তাদের চিন্তাভাবনা, তাদের ধ্যান ধারণা একদম ভিন্ন লেভেলের। যে এখন দেখবেন যে একটা ছোটো বাচ্চা, 2 বছর বয়সী বাচ্চা, সে খেতে যাচ্ছে না, তার সামনে আমি ফোনটা ধরে দিল, দেখো ভিডিও দেখো, তারপর খাওয়াই দিচ্ছি। এই যে এই কাজটা করা ঠিক হচ্ছে কিনা, বা এটার আফটার ইফেক্ট কী হবে, তার উপর প্রভাবটা কী পড়বে পরবর্তীতে, সে যে তার ভালো লাগতেছে না, এটা কি আমি গায়ে লাগাইতে পারবো কিনা, বা সেটা কতখানি আমার কাছে কনসার্নিং হবে, এগুলোকে আমি আদৌ ভাবতেছি একজন প্যারেন্ট হিসেবে। এগুলো ভাবা দরকার, প্যারেন্টিং নিয়ে ভাবা দরকার, আপনার এই সোশ্যাল মিডিয়া ইউজ নিয়ে ভাবা দরকার, আপনার সন্তানকে আপনি কোন বয়সে ফোন দেবেন, এটা বাবা মায়ের জন্য জাজ করা কঠিন হয়। ওই জায়গা থেকে বললাম যে এই গবেষণাগুলো অনেক গুরুত্বপূর্ণ। যারা সাইকোলজির স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে আপনি মানে গবেষণা তো যত সেক্টর আছে সবগুলোই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে তো খালি নামমাত্র গবেষণা, যে থিসিস পেপার জমা দিতে হবে দেখে দিচ্ছে, বা 2টা কোর্স আমাকে কম নিতে হবে, থিসিস আমি যদি নেই তাহলে আমার হয়তো মার্ক বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে, সিজি বাড়ার চান্স থাকবে, সেই জন্য আমি নেই আর কি। মানে সিস্টেমটাতেই ঝামেলা। এই শিক্ষা ব্যবস্থাটাও চেঞ্জ করা দরকার, করে এগুলো নিয়ে আরও বিস্তর কাজ করা দরকার আর কি। মানে এই যে মেয়ের একটা পার্টিকুলার কেস, এটা আমাদের আঙ্গুল দিয়ে দেখাইলো যে আমাদের আরও অনেক সিরিয়াস জায়গায় সমস্যা আছে, যেগুলোর ফলাফল এটা, যেটা তো আমরা র্যান্ডম একটা ঘটনা দেখলাম, এরকম তো মনে হয় ইন ফিউচার আমরা আরও ঘটনা দেখবো যদি আমরা প্রপার স্টেপ না নিই। কারো মা নিখোঁজ হয়ে যায়, একটা মেয়ে নিখোঁজ হয়ে গেল, পরে দেখি যে না, এটা যতটা কনসার্নিং হয়েছে ততটা না। অনেকে ভাবলো এগুলো নিয়ে ভাবাই উচিত না, যে কেউ নিখোঁজ হইলে এমনি ফিরে আসবে। আসলে ব্যাপারটা কি জানেন, যে আপনি নিখোঁজ লিখে গুগলে সার্চ দেন, তারপরে নিউজ সেকশনে যাবেন, দেখবেন যে প্রতি সপ্তাহে বাংলাদেশের কোথাও না কোথাও কেউ নিখোঁজ হচ্ছে, তাকে বাজেভাবে উদ্ধার করা হচ্ছে। এই নিউজগুলো আপনি সচরাচর দেখবেন, কিন্তু প্রত্যেকটা ঘটনা ভাইরাল হয় না। কাজে এরকম র্যান্ডম 2-1টা ঘটনা যখন আপনি উদাহরণ থেকে দেখবেন, ধরুন এটা ভাবাই উচিত না কেউ নিখোঁজ হয়েছে, এগুলো নাটক হয় বা যে ঘটনা সেটা অন্যভাবে উপস্থাপন হয়। প্রত্যেকটা নিখোঁজ বা এরকম ইস্যু নিয়েই কনসার্নিং থাকা উচিত। এটা এই বাচ্চার সাথে, এই মেয়ের সাথে কোনো খারাপ ঘটনা ঘটেনি আলহামদুলিল্লাহ। অন্য কারোর সাথেও তো মানে অন্য কোনো এই সেম একটা ঘটনায় তো খারাপ ঘটনা ঘটতে পারতো। ওই জন্য এগুলো নিয়ে আমাদের কনসার্নিং থাকা উচিত। আর এর থেকে বেশি কনসার্নিং থাকা উচিত ওই যে ইস্যুগুলো বললাম অলরেডি ভিডিওতে, সেগুলো নিয়ে। আপনার কি মতামত বা অন্য কোনো মতামত থাকলে কমেন্টে জানাইতে পারেন।